40 দিন রক্তক্ষয়ী সংঘাতের পর 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরান যুক্তরাষ্ট্র স্বাগত জানালেন বিশ্ব নেতারা। তেহরানে আনন্দ মিছিল, চূড়ান্ত বিজয় দাবি ট্রাম্পের। ওয়াশিংটনের শোচনীয় পরাজয় বলছে রাশিয়া। Stop trying to hold the world's economy hostage and will engage in a ceasefire. And that's exactly the agreement that we came to last night. The Iranians have agreed to open up the straits. The United States has agreed to stop attacking. শান্তি চুক্তি নিয়ে 10 এপ্রিল ইসলামাবাদে ওয়াশিংটন তেহরানের বৈঠক। হরমুজ খোলায় বিশ্ববাজারে তেলের দাম কমল 16.5%। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রক্তক্ষয়ী সংঘাতের পর 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নির্দিষ্ট শর্ত মেনে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিয়েছে তেহরান। যুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত বিজয় হয়েছে বলে দাবি করেছে ট্রাম্প। যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই তেহরানের রাজপথে ঢল নামে সাধারণ মানুষের। হামলার ভয় আর আতঙ্ক উপেক্ষা করেই ইরানের জাতীয় পতাকা হাতে স্লোগান দেন হাজার হাজার মানুষ। যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে দাবি করে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। বলেন ডোনাল্ড ট্রাম্পের কোনো হুমকির কাছেই মাথা নত করেনি তেহরান। যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে ইরান একটি পরাশক্তি। চুক্তি না মানলে আমরা তাদের সাথে অন্যভাবে বোঝাপড়া করব। আমাদের সর্বোচ্চ নেতা যা বলবেন আমরা তাই মেনে নেব। তিনি যদি উপযুক্ত মনে করেন আমরা যুদ্ধবিরতি মেনে নেব। তিনি যদি না করেন আমরা রাজপথে থাকতে এবং অনির্দিষ্টকালের জন্য লড়াই করতে প্রস্তুত। এর আগে পারস্য সভ্যতা ধ্বংসের হুমকি দিলেও কয়েক ঘন্টা পরেই ইরানের 2 সপ্তাহের জন্য হামলা বন্ধের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধ ও ইরানের পক্ষ থেকে পাওয়া 10 দফার একটি প্রস্তাবের ভিত্তিতে হামলা স্থগিত করা হয়েছে বলে জানান তিনি। পরে যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানায় ইরানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান 2 সপ্তাহের এই যুদ্ধবিরতিতে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে পারবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিশ্চিত করেছেন যে এই চুক্তি লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য উত্তপ্ত অঞ্চলেও কার্যকর হবে। ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা বলা হলেও এর সঙ্গে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে দাবি করেছে নেতানিয়াহু কার্যালয়। যুদ্ধবিরতি কার্যকরের পরও পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে ইরান ও ইসরায়েল। ট্রাম্পের ঘোষণার পরপরই বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করে তেল আবিব। অন্যদিকে বুধবার ভোরেও ইরানের উপর নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। যুদ্ধবন্ধের সুবাতাস বইতে শুরু করেছে আন্তর্জাতিক পুঁজিবাজারেও। চাঙা শেয়ার বাজারের সূচক। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান, আর পাকিস্তান থেকে সরাসরি যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক অমর গৌড়। শুরুতেই আমরা ইনানের সঙ্গে কথা বলবো। ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছি। 40 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে শান্তির সুবাতাস বইছে, অল্প কিছু দিনের জন্য হলেও, এবং এটা দীর্ঘায়িতও হতে পারে। আমরা আশা করব এটা দীর্ঘায়িত হবে। এই যে সিচুয়েশনটা সম্পর্কে যদি আমাদেরকে বিস্তারিত জানাতেন। ইমদাদ, আপনি জানেন যে খুব বেশিক্ষণ হয়নি আসলে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, তবে যতক্ষণই হোক এখন আসলে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্ববাসী, বিশেষ করে বিশ্ব নেতারা আসলে কী বলছেন সেটি গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানেন যে এর আগে যখন যুদ্ধবিরতি শুরু হওয়ার আগের যে ধাপগুলো ছিল সেখানে কিন্তু খুব বেশি দেশকে খুব সক্রিয়ভাবে যুদ্ধবিরতিতে মনোযোগ দেওয়ার জন্য তৎপরতা আমরা দেখতে পাইনি। সবশেষ সেই কাজটি করে দেখিয়েছে পাকিস্তান, এবং যেমনটি সবশেষ গতকাল রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী একেবারে সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেছেন। এমনকি যারা এই মধ্যস্থতার সঙ্গে যারা এই যুদ্ধে সংশ্লিষ্ট ছিল তাদের সঙ্গে তিনি দফায় দফায় কথা বলেছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি হয়েছে, যেমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতিতে আসার জন্য কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আসলে। আমি যদি বলি পাকিস্তানকে, আসলে কি আমরা এটাকে বলতে পারি ওইভাবে যুদ্ধবিরতি? আমরা যেটা জানি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে 2 সপ্তাহের জন্য বোম্বিং বন্ধ থাকবে,
এবং ইরান তারাও বলেছে এটাকে স্বাগত জানিয়েছে, কিন্তু আসল যুদ্ধবিরতিটা কি শুক্রবারে হবে কিনা? আসলে এখন পর্যন্ত একটু আগে প্রতিবেদনে আমরা যেটা শুনলাম যে যুদ্ধবিরতির পরও আসলে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে, কিন্তু আসলে সেটি আসলে তখন পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা হচ্ছিল, সবাই কিন্তু জানতো না, এমন একটি পর্যায়ে ধরা যায়। সেই হিসেবে আমরা বলতে পারি এখন পর্যন্ত আসলে যুদ্ধবিরতি শুরু হয়েছে, কারণ আপনি জানেন যে এরই মধ্যে হরমুজ প্রণালীতে আটকে থাকা অনেকগুলো জাহাজকে ছেড়ে দেওয়া হয়েছে, অনেকগুলো যাচ্ছে, অর্থাৎ এতদিন পর্যন্ত যে জাহাজগুলো চলাচল করছিল সেই জাহাজের বাইরেও অন্য জাহাজগুলো কিন্তু এর মধ্যে চলাচল করতে শুরু করছে। আমরা এবং ধরতে পারি 10টি যে পয়েন্ট যে দিয়েছে, প্রস্তাব দিয়েছে ইরান, সেখানে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে সিগনিফিক্যান্ট, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা অতিরঞ্জিত একটা ব্যাপার রয়েছে এবং সেটা পুরোপুরি মানবে না। এবং তা একটু আগে আমরা দেখেছি যে লেবাননেও হামলা করেছে ইসরায়েল। একদম যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা হচ্ছে, আমরা একটু আগে দেখে আসতে চাই আসলে যে এই সামগ্রিকভাবে যুদ্ধবিরতি শুরু হলো এটি আসলে কিভাবে সম্ভব হলো। আমরা দেখেছি এর আগে 40 দিন অর্থাৎ তেহরান থেকে শুরু করে ইরানের বিভিন্ন শহরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েল, এবং এই 2 সপ্তাহের যুদ্ধবিরতির আগে, এই ঘোষণার আগে তারা যে ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেখানে কয়েক হাজারের মতো প্রাণহানি হয়েছে। এখন পর্যন্ত 2000-এর অধিক আসলে ইরানি মারা গেছেন। আমরা এখন পর্যন্ত 40 দিনের যুদ্ধে 2000-এর বেশি শুনেছি, কোথাও কোথাও বলা হচ্ছে এটা আরো বেশি হতে পারে, যেটি আসলে এখন পর্যন্ত গণমাধ্যমে আসছে না। এবং পাল্টাপাল্টি বিজয় দাবি করা হয়েছে, অর্থাৎ 40 দিনের যে যুদ্ধটি হলো সেই 40 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র বলছে তাদের পূর্ণাঙ্গ বিজয় অর্জিত হয়েছে, এটি বলা হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। তারা আসলে যেটি বলছে যে যেহেতু হরমুজ প্রণালী খুলে দিয়েছে এবং ট্রাম্পের মধ্যস্থতা এটি হয়েছে, ট্রাম্পের কারণে এটি হয়েছে এবং এটিকেই তারা বিজয় দাবি করছে। কিন্তু আসলে যুদ্ধের লক্ষ্য কিন্তু এটা ছিল না। আগে কিন্তু হরমুজ প্রণালী বন্ধ ছিল না, আপনি জানেন ইমদাদ। তাদের মূল লক্ষ্য প্রথমে তারা বলেছে তাদের কাছে তারা রেজিম চেঞ্জ করতে চায়, অর্থাৎ শাসক পরিবর্তন করতে চায়। একটা পর্যায়ে গিয়ে তারা বলল, অর্থাৎ পশ্চিমা বিশ্ব বলল তারা পারমাণবিক অস্ত্রের যে ঝুঁকি রয়েছে সেটি বিশ্বকে মুক্ত করতে চায়, সেই ঝুঁকি মুক্ত করতে চায়। পরবর্তীতে আমরা শুনলাম যে হরমুজ প্রণালী খোলা নিয়ে তারা এই বিজয়টি দাবি করলো। অন্যদিকে ইরান যে বিষয়টি বিজয় দাবি করেছে, তারা বলছে ইরানি জাতিকে তারা পরাস্ত করতে পারেনি। ইরানের যে ঐক্য, ইরানের সাধারণ মানুষ যেভাবে একতা দেখিয়েছে, এটি আসলে তাদের জন্য চূড়ান্ত বিজয়। এছাড়া আমরা যেই দেশপ্রেমটা দেখিয়েছে, আমরা দেখেছি শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত তারা যেই জায়গায় হামলাগুলো হওয়ার কথা ছিল সেই জায়গায় যে তারা দাঁড়িয়েছে এবং আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছে। ইরান আসলে তাদের একতা দেখিয়েছে এবং ইরানকে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে দেওয়ার শর্ত দেওয়া হয়েছে এবং সেই 10টি শর্তের মধ্যেও এটি আসলে রয়েছে। লেবাননের ক্ষেত্রে যুদ্ধবিরতি কার্যকরে রাজি নয় ইসরায়েল। আপনি জানেন যে ইসরায়েল কিন্তু যুদ্ধটি শুরু করেছিল মূলত ইসরায়েল, যুক্তরাষ্ট্র কোনোভাবেই প্রথমে আসলে যুক্ত ছিল না। যুক্তরাষ্ট্রকে কোনো না কোনোভাবে এই যুদ্ধে টেনে নেওয়া হয়েছে, এমনটি কিন্তু খোদ মার্কিন আইন প্রণেতারাই বলেন। এবং এই ক্ষেত্রে তারা এই সাময়িক যুদ্ধবিরতি মেনে নিলেও লেবাননের ক্ষেত্রে তা মারছে না। এবং আপনি যেমনটা বলছিলেন, লেবাননের দক্ষিণাঞ্চলে তারা আজকেও বেশ কয়েক দফা হামলা চালিয়েছে এবং সেখানে হতাহতের ঘটনা ঘটেছে, 15 জনের বেশি মানুষ মারা গেছেন। এবং শুক্রবার থেকে ইসলামাবাদে দুপক্ষের আলোচনা শুরু হবে, অর্থাৎ এই 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি চলছে এটির মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি নিয়ে তারা আলোচনা করবেন। এর মধ্যে আমরা জানতে পেরেছি যে ইরানের পক্ষ থেকে ইরানের পার্লামেন্টের স্পিকার থাকবেন এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থাকবেন। একটু আগে জেডি ভ্যান্স কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। জেডি ভ্যান্স মূলত কেন আসলে যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং কিভাবে যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে সেটি তিনি আসলে তুলে ধরেছেন। এবং আপনি জানেন যে এই যুদ্ধবিরতির পরপরে আমরা দেখেছি যে বিশ্ববাজারে তেলের দাম, অর্থাৎ জ্বালানি বাজারে স্বস্তির সুবাতাস বইছে এবং সেটি কিন্তু এর মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। আমরা যদি একেবারে সংখ্যার হিসেবে বলি যে প্রায় 16.5% বৈশ্বিক বাজারে আসলে জ্বালানি তেলের দাম কমেছে। এবং এই সামগ্রিক যুদ্ধবিরতির যে প্রক্রিয়া সেটিকে আসলে ব্রিটেন, যুক্তরাজ্য, ফ্রান্স, বিভিন্ন দেশ, ইউরোপীয় বিভিন্ন দেশ আসলে এখন পর্যন্ত স্বাগত জানিয়েছে। এবং সামগ্রিকভাবে আমরা যেমনটা বলছি যে আসলে বিশ্ববাজারে বিশেষ করে আমরা যদি বলি যে অর্থনৈতিক যে মন্দা চলছিল সেই মন্দাটা কিন্তু এখন আসলে কাটতে শুরু করেছে এবং এটি একেবারে সরাসরি বাংলাদেশও মধ্যপ্রাচ্যের সবগুলো জায়গা থেকে কিন্তু আসলে প্রভাব পড়েছে। আপনি জানেন মধ্যপ্রাচ্য জ্বালানি সরবরাহ অন্যতম আসলে যতটুকু হয়েছে এতটুকুর মধ্যে আসলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। আমাদের হাতে আসলে এই নিয়ে আসলে প্রতিবেদন আছে। আমরা যদি দেখি যে সাময়িকভাবে মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধ হওয়ার পরে আসলে বিশ্ববাসী আমরা বলছি যে স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং এটিকে ইইউ যেমন স্বাগত জানিয়েছে তেমনি জাতিসংঘও স্বাগত জানিয়েছে। স্পেন, এশিয়ার বিভিন্ন দেশ যুদ্ধ পুরোপুরি বন্ধের আহ্বান জানিয়েছে। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে আসবো। 2 দিন ধরে উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকির পর যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিতে পৌঁছানোয় বিশ্বজুড়ে স্বস্তির প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই সাময়িক বিরতিকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী সমাধানের আহ্বান জানাচ্ছেন বিশ্ব নেতারা।
জাতিসংঘ এই যুদ্ধবিরতিকে শান্তির পথে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে। মহাসচিব আন্তোনিও গুতেরেস সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মানবিক সংকট কমাতে দ্রুত স্থায়ী সমাধানের উপর জোর দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্স এই সমঝোতাকে ডি-এসকেলেশনের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে। ইইউ বলছে এটি উত্তেজনা কমিয়ে আলোচনার সুযোগ তৈরি করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সতর্ক করে বলেন, লেবাননের পরিস্থিতিও সমাধানের আওতায় আনতে হবে এবং স্থায়ী শান্তির জন্য কূটনৈতিক পথই একমাত্র উপায়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও এশিয়ার কয়েকটি দেশ সতর্ক করে বলছে এই সংঘাত এর মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে। তারা যুদ্ধবিরতি বজায় রেখে দ্রুত স্থায়ী সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন এবং মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকাও প্রশংসা করেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সতর্ক করেছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি ও মানবিক ক্ষতি আরও বাড়বে। এটা ইতিবাচক খবর। আমরা কয়েকদিন ধরে যুদ্ধ কমানোর আহ্বান করছি। আমরা সংঘাতের সমাধান দেখতে চাই। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও তীব্র সমালোচনা করেছেন সংঘাতের সূচনা নিয়ে। তার মতে সাময়িক স্বস্তি বাস্তব ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞকে ভুলিয়ে দিতে পারে না। অন্যদিকে রাশিয়া সরাসরি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে অকারণ আগ্রাসনের অভিযোগ এনে বলছে এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। একই সঙ্গে যুদ্ধে তেল আবিব ও ওয়াশিংটনের শোচনীয় পরাজয় হয়েছে বলেও দাবি করেছে মস্কো। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সামগ্রিকভাবে আমরা এখন পর্যন্ত বিশ্ব নেতাদের কাছ থেকে আসলে ভালো যে আশাবাদ আসলে তারা শান্তি কামনা করছে সেটাই আমরা পাচ্ছি। এখন পর্যন্ত বলা যায় যে সাময়িক যুদ্ধবিরতির কারণেও যে সুবাতাস বা যে প্রভাব সেটি কিন্তু পড়তে শুরু করেছে এবং সেটি বন্ধ হয়েছে। আমরা এই মুহূর্তে একটু পাকিস্তান যেহেতু এই পুরো ঘটনা মধ্যস্থতা করছে যুদ্ধবিরতির, পাকিস্তানি একজন সাংবাদিক ওমর গুররো আমাদের সঙ্গে যুক্ত হবেন, তার সঙ্গে কথা বললো। ওমর গুররো, ওয়েলকাম টু আওয়ার ডিসকাশন। অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড Iran have agreed to a ceasefire, and Pakistan, can you hear me? I hope you can hear me. You know that how did Pakistan manage to act as a mediator in the Iran-US conflict? Mr. Gurro, can you hear me? Yeah, I can hear you. Yeah. So how did Pakistan manage to act as a mediator in the Iran-US conflict? As we all know, Iran and USA have agreed to a ceasefire today. Yes, should I start? Yeah, sure. Okay. Look, Pakistan emerged as a mediator in the Iran-US conflict is the result of the combination of geography, diplomacy, positioning, and strategic necessity, rather than a sudden or isolated development. Unlike many countries, Pakistan maintained functional working relationship with both Washington and Tehran. Its long-standing security ties with the United States, combined with its shared border, religious linkage, and economic interaction with Iran, place it in the rare category of the states that can communication with the both sides during the periods of the tension. This dual access allowed Pakistan to act as a channel for indirect communication when direct engagement between the Iran and the US was either politically sensitive or complicated, completely stalled. Another key factor in Pakistan to use back channel diplomacy instead of immediately hosting formal negotiation. Islamabad initially reacted as a contact for messenger proposals and counter proposals. This type of the shuttle diplomacy is often more effective in high stakes conflicts. Between it allows both sides explore the option without public pressure. Over the time, Pakistan's role evolved from the merely passing messenger to shaping the proposal, including the ceasefire ideas and frameworks aimed at de-escalations. This shift from facilitator to active mediator significantly elevated its diplomat profile. Okay, Mr. Gurro, I hope you can hear me. Is Pakistan acting independently, or the Pakistani is aligning with larger strategic power like China or USA? Look, Pakistan is not acting fully independently, nor it's a proxy. Its
is following a balanced strategy, protecting its own interests while coordinating with the major powers. There are visible alignments with the United States in terms of their stability goals. At the same time, Pakistan remains closely connected with China's preference for a diplomatic solution. This creates a middle position, limited alignment with the full dependence. Okay, so can Pakistan sustain this mediator role without damaging its relations with either side, like USA or other acting partners? Sustainability of this role, Pakistan mediator role is possible, but it's also fragile because there is a trust deficit from either side to some extent. Because if the talks are failure, it will damage the Pakistan's credibility. And also there is a domestic pressure inside Pakistan also limits how far it can go. So because we have a large population of the Shia, that is the religion of the Iran. So Pakistan cannot lose the relationship on either side. Pakistan mediation is not about the global leadership. It's about the strategic survival and maintaining balance in complex geopolitical environment. Its success depends on staying neutral, delivering small results, and avoid taking these sides. Mr. Omar Guru, thank you for joining with us. Thank you. কিন্তু যেমনটি তিনি বলছিলেন, পাকিস্তান এখানে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এককভাবে আসলে পাকিস্তান যে স্বাধীনভাবে নিজস্বভাবে ক্ষতি করা ছাড়া, নিজের ক্ষতি করা ছাড়া সেটাই আসলে চেষ্টা করছে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাতে কিন্তু পাকিস্তানের কথাই বলছে, বিশেষ করে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং যিনি রয়েছেন অর্থাৎ সেনাপ্রধান অসীম মনির, তার কথার পরিপ্রেক্ষিতে আসলে বলেছেন যে পাকিস্তান এখানে অন্যতম একটি ভূমিকা পালন করেছে এই যুদ্ধবিরতির জন্য, এবং যে কারণে তিনি আসলে যুদ্ধবিরতিতে আসলে মানতে বা 10 দফায় রাজি হয়েছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সহকর্মী ওমর ইনান আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং পাকিস্তান থেকে আমাদের সঙ্গে অমর গুরু, পাকিস্তানের সাংবাদিক, তিনিও যোগ দিয়েছিলেন। ইরানের দেয়া 10 দফার শান্তি প্রস্তাবে রয়েছে বেশ কিছু কঠিন শর্ত। হরমুজ প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণের পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিও রয়েছে। তেহরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভবিষ্যতে হামলা না চালানোর নিশ্চয়তাও আছে। বিশ্লেষকরা বলছেন প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর লেবানন ইস্যু নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর আলোচনায় ইরানের 10 দফা প্রস্তাব। কেননা এটাকে ঘিরেই ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের চরম সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে তেহরান হরমুজ প্রণালী সাময়িকভাবে খুলে দেওয়ার ঘোষণা দেয়। হোয়াইট হাউস জানিয়েছে ইরানের দেয়া 10 দফার প্রস্তাবটি পর্যালোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হতে পারে। ইরানের দেওয়া 10 দফার শান্তি প্রস্তাবে রয়েছে বেশ কিছু কঠিন শর্ত। এর মধ্যে রয়েছে ইরানের উপর থেকে সব ধরনের প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া। এছাড়া জব্দকৃত সম্পদ ফেরত দেওয়া এবং হরমুজ প্রণালীতে তেহরানের স্থায়ী নিয়ন্ত্রণ বজায় রাখার দাবিও জানানো হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ফি আদায়ে নতুন এক প্রস্তাব ঘিরে শুরু হয়েছে বিশ্বজুড়ে বিতর্ক। ইরানের পরিকল্পনা অনুযায়ী এই জলপথ দিয়ে যাতায়াত করা প্রতিটি জাহাজ থেকে $20 লাখ পর্যন্ত টোল আদায় করা হতে পারে, যা ব্যয় হবে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনে। জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাম্প প্রশাসন। শর্তের মধ্যে আরও রয়েছে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান ঘটানো। যদিও লেবাননের হিজবুল্লাহ ইস্যুতে দ্বিমত প্রকাশ করেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনি নিশ্চয়তা চেয়েছে ইরান। ভবিষ্যতে আর কোনো আগ্রাসন চালানো হবে না তারও গ্যারান্টি চেয়েছে তেহরান। পারমাণবিক কর্মসূচির স্বীকৃতির কথা থাকলেও কৌশলতা এড়িয়ে যাওয়া হয়েছে বলে দাবি বিশ্লেষকদের। রাহানুল রানা, সময় সংবাদ। লেবাননে আরও উত্তপ্ত হচ্ছে হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত। ইসরায়েলের কিরিয়াত শাবুনা, বেতুলা ও কফার জুবাল সহ একাধিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলের হামলায় লেবাননে একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। লেবাননের ইয়াচুশ এলাকায় অশ্রুসিক্ত চোখে শেষ বিদায় জানানো হলো পিয়েরে মোয়াওয়াদ ও তার স্ত্রী ফ্লাভিয়াকে। এ দম্পতি বৈরুতে এক ইসরায়েলি হামলায় নিহত হন। শত শত মানুষ তাদের কফিন কাঁধে নিয়ে শোক মিছিল করেন।
লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। হিজবুল্লাহর দাবি তারা কিরিয়াত সোমানা, মেতুলা ও কফর জুবাল সহ একাধিক ইসরায়েলি এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জবাবে কফর হত্যা গ্রামে ইসরায়েলি হামলায় একই পরিবারের কয়েকজন নিহত হয়েছেন। এই সহিংসতার মাঝে উদ্বেগ বাড়িয়েছে জাতিসংঘের তদন্ত। সংস্থাটি জানিয়েছে ইন্দোনেশিয়ার ৩ শান্তিরক্ষীর মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে দেখা গিয়েছে একজন ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় এবং ২ জন হিজবুল্লাহর পাতা বিস্ফোরকে নিহত হয়েছেন। জাতিসংঘ এই ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলছে এটি আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এদিকে লেবাননে ইসরায়েলি সহিংসতার জেরে প্রায় ১০ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। জাতিসংঘ শরণার্থী সংস্থা জানিয়েছে প্রায় ২ লাখ সিরীয় এবং ৩২,০০০ লেবানিজ সিরিয়ায় আশ্রয় নিয়েছেন। এর মধ্যে ৪০টি গ্রাম থেকে অবিলম্বে ঘর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনার পর মিশরে ফিলিস্তিনি রোগীদের নেয়ার প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংস্থাটি। ইসরায়েলের দাবি, কোনো ধরনের প্রতীক ছাড়া এই গাড়ি ইসরায়েলি সেনাদের দিকে ছুটে আসছিল। এর মধ্যে উপত্যকাটিতে তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে। গাজাবাসীর দুর্ভোগ যেন দিনে দিনে আরও তীব্র হচ্ছে। এক ব্যাগ রুটির আশায় বৃষ্টির মধ্যে এ লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ক্ষুধার্ত গাজাবাসী। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় পানি জমে আছে সব জায়গায়। $1 মিলছে প্রায় 15টি রুটির একটি ব্যাগ, যা বড় পরিবারের জন্য এক বেলার খাবারও নয়। অপেক্ষার পর খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। বৃষ্টিতে আমাদের কাপড় ভিজে যাচ্ছে, তবু আমরা নিজের পালার জন্য অপেক্ষা করছি। কখনো একটা ব্যাগ রুটি পাই, আবার কখনো পাই না। একটি ব্যাগ রুটি একটি পরিবারের জন্য যথেষ্ট নয়। একদিকে খাদ্য সংকট, অন্যদিকে গাজার ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা। এর মধ্যে রাফা ক্রসিং দিয়ে অনির্দিষ্টকালের জন্য ফিলিস্তিনি রোগীদের মিশরে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস জানান, ইসরায়েলের গুলিতে সংস্থাটির এক কর্মী নিহত হয়েছেন। 54 বছর বয়সী মাজদি আসলান নামের ওই ব্যক্তি গাজার দক্ষিণাঞ্চলে WHO ভাড়া করা গাড়ি চালাচ্ছিলেন। ঘটনাটি এখন তদন্তাধীন বলছে ইসরায়েলের সেনাবাহিনী। ঘটনাটি নিয়ে দুই পক্ষের বর্ণনায় রয়েছে ভিন্নতা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, রোগী পরিবহনের সঙ্গে জড়িত গাড়িটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর দাবি, প্রতীকবিহীন একটি গাড়ি দ্রুত গতিতে তাদের নিয়ন্ত্রিত সীমার দিকে এগোচ্ছিল, যা তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচনা করা হয়। সতর্ক গুলির পরও গাড়ি না থামায় অতিরিক্ত গুলি চালানো হয়। এই ঘটনার সরাসরি প্রভাব পড়েছে স্বাস্থ্য ব্যবস্থায়। বর্তমানে 18,000-এর বেশি রোগী গাজা থেকে বাইরে চিকিৎসার অপেক্ষায়। রাফা রুট বন্ধ হয়ে যাওয়ায় সেই সুযোগ কার্যত বন্ধ হয়ে গেল। WHO বলছে এটি রোগীদের জন্য জীবন মৃত্যুর মাঝের একটি পথ ছিল, যা এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। জাতিগত সহিংসতায় আবারও উত্তাল হয়ে উঠছে ভারতের মণিপুর। মঙ্গলবার বোমা হামলায় 2 শিশুর মৃত্যু ঘিরে রাজধানী ইম্ফলে শুরু হয়েছে প্রতিবাদ। বিক্ষোভের জেরে রাজ্যের 5টি জেলায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 4 জন। সরকার বলছে শিগগিরই স্থিতিশীলতা ফেরাতে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। চলতি মাসেই ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। শেষ খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে কলকাতার সহকর্মী সুব্রত আচার্য যুক্ত হবেন। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো। সেই দিন কিন্তু একই সঙ্গে 5টি রাজ্যের বিধানসভা ভোট, একটি কেন্দ্রশাসিত অঞ্চল সহ 4টি রাজ্যের বিধানসভা ভোটের ঘোষণা দেওয়া হয়। সেই অনুযায়ী কিন্তু আজকে রাত পোহালেই 3টি রাজ্যে কিন্তু বিধানসভা ভোট শুরু হবে। আগামীকালকে ভোট হবে আসাম, বিজেপি শাসিত আসাম, বাম শাসিত কেরল এবং বিজেপি শাসিত কেন্দ্রীয় রাজ্য পুদুচেরি। এই 3টি রাজ্যের আগামীকালকে ভোট গ্রহণ। সকাল 7টা থেকে ভোট শুরু হয়ে যে পর্যন্ত ভোটাররা লাইনে থাকবেন সে পর্যন্ত কিন্তু এই ভোট নিতে হবে। এবার আসি বাকি দুটো রাজ্যে। 23 তারিখ তামিলনাড়ুতে 1 দফায় ভোট হবে, কিন্তু 23 এবং 29 তারিখ 2 দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। আর সেই নির্বাচনী যে 2 দফা ভোট হবে, সেই ভোটকে ঘিরেই কিন্তু পশ্চিমবঙ্গের যে রাজ্য রাজনীতি সেটি কিন্তু উত্তপ্ত হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে তার যে নির্বাচনী কেন্দ্র যেখান থেকে তিনি লড়ছেন সেই ভবানীপুর আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দ্বিতীয় দফায় যে ভোট হবে অর্থাৎ 29 এপ্রিল যে ভোট হবে সেই ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার আজকেই শেষ দিন ছিল। সেই অনুযায়ী কিন্তু 142 আসনের প্রার্থীরা কিন্তু আজকে যারা আগে মনোনয়নপত্র জমা দেননি তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত আশ্চর্যজনক বিষয় হলো সত্যি রাজনৈতিক দলগুলো বিজেপি এবং নির্বাচন কমিশন ব্যতি রেখে বাকি সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে। কেন কি বাকি রাজ্যগুলো যখন ভোট বা রাত পোহালে ভোট 3টি রাজ্যে এবং একটি রাজ্যে ভোট তামিলনাড়ুতে 23 তারিখ, কিন্তু পশ্চিমবঙ্গের ভোট 2 সপ্তাহ বাকি থাকতেও এখনো পর্যন্ত ঠিক কত সংখ্যক ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারবেন সেটি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। আপনি জানেন যে এই ভোটার তালিকা নিবিড় সংশোধনী যে প্রোগ্রাম বা কর্মসূচি সেটি বিহারের পর বাকি যে 12টি রাজ্যে নেওয়া হয়েছিল তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। এবং এই রাজ্যে প্রথম যখন খসড়া তালিকা প্রকাশ করা হয় 28শে ফেব্রুয়ারি, তখন দেখা গিয়েছে যে 58 লক্ষ ভোটারের নাম সেটি বাদ গিয়েছে। বাকি 70 লক্ষ অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল। সেই অ্যাডজুডিকেশন তালিকার মধ্যে ডিলিটেড ভোটার রয়েছে এবং বিবেচনাধীন ভোটার রয়েছে। সেই বিবেচনাধীন 70 লক্ষ ভোটারের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এখনো পর্যন্ত কিন্তু সেই চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করেনি। প্রতিদিন আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে, অগ্নিসংযোগ চলছে এবং রাজনৈতিকভাবে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধেও কিন্তু অভিযোগের আঙুল তোলা হয়েছে। আজকে যখন আমি দক্ষিণবঙ্গের তিনটি প্রচার করেছেন পশ্চিমবঙ্গের শাসক দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হুগলি তার মধ্যে অন্যতম 3টি নির্বাচনী সভায়, প্রত্যেকটি নির্বাচনী সভায় একেবারে বেছে বেছে ভোটার তালিকা থেকে যাদের বৈধ কাগজপত্র থাকার পরেও নাম বাদ গিয়েছে সে বিষয়ে কিন্তু অভিযোগের আঙুল তোলেন এবং বিজেপির বিরুদ্ধে একই রকম ভাবে ঢালাও অভিযোগ করেন যে বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে জোর করেই ক্ষমতা দখল করতে চাইছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাকি যে চার রাজ্যের বিধানসভা ভোট সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ 3 বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় নাজবুলের বড় বোন ও তার 1 বছরের শিশু কন্যাকে আলবেনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জুলিয়া রিচি নামে এক নারীরও মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। বাবা, মা, বোন ও ভাগ্নিসহ নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কসে বাস করতেন বাংলাদেশি তরুণ নাজমুল রুবেল। কিছুদিন আগে আলবানিতে বাড়ি ও রেস্তোরাঁ কিনেছিলেন, শুরু করেছিলেন নতুন জীবন। স্থানীয় সময় সোমবার নিজের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান দেখাতে পরিবারের সবাইকে নিয়ে আলবানির উদ্দেশ্যে রওনা হন। পথে কলম্বিয়া কাউন্টির ক্লেভরেক এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় পড়ে তাদের প্রিয়াস গাড়িটি। তাদের গাড়ির সঙ্গে অপর একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন বাবা মোহাম্মদ হিরামন। মাত্র 29 বছর বয়সে জীবন প্রদীপ নিভে যায় রুবেলের। গাড়িতে থাকা রুবেলের বন্ধু 25 বছরের ফাহিম হালিমও নিহত হন। মারাত্মক আহত হন বড় বোন ফাতিমা আক্তার রত্না ও তার 1 বছরের শিশুকন্যা। তাদের অবস্থা আশঙ্কাজনক। অন্য একটি গাড়িতে থাকায় বেঁচে যান রুবেলের মা ও পরিবারের অন্য সদস্যরা। দুর্ঘটনা কবলিত অপর গাড়িটির যাত্রী 62 বছর বয়সী নারী জুলিয়া রিচিও নিহত হয়েছেন। বছর 2 আগে বাংলাদেশে গিয়ে বিয়ে করেছিলেন রুবেল। সংসার শুরুর সব প্রস্তুতিও নিয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রে স্ত্রীকে আনার আগেই ভাগ্য কেড়ে নিল তরুণ তাজা প্রাণ, সেই সঙ্গে একই পরিবারের 2 সদস্যকেও। এই ঘটনায় শোকাহত প্রবাসীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। দেখছেন আন্তর্জাতিক সময়। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়ায়। স্থানীয় সময় বুধবার দেশটির পূর্ব উপকূল থেকে এই পরীক্ষা চালানো হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জানান, স্থানীয় সময় সকাল 8:50 উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের ওয়াসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। পরে মিসাইলগুলো 240 কিলোমিটার দূরে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানানো হয়। এই ঘটনার পর জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। পিয়ংইয়ংয়ের এ ধরনের
তৎপরতাকে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের আইনের লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে সিওল। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়। এই ছিল আন্তর্জাতিক সময়ে। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।